অনেক আগেকার দিনের যুদ্ধ এখন আমরা অতি উৎসাহে দেখে থাকি। দেখতে পাই কিছু যুদ্ধ পাগল দাপুটে জাতির নাম, যেমন ভাইকিংস, স্করপিয়ন্স কিংবা গ্ল্যাডিয়েটর্স। আমি যদি ভুল না হয়ে থাকি, আপনারা মোটামুটি সবাই এদের ব্যাপারে জানেন। তবে আজকে ফরওয়ার্ড হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রি এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলবে যে একাই একটা জাতির সমান, যে মানুষ হয়ে যুদ্ধ করতে নামত আর সিংহের বেশে রণময়দান ছাড়ত, যার যুদ্ধের দাপটের গল্প তার প্রতিদ্বন্দ্বীরা পর্যন্ত করত। মিশর আর সিরিয়ার প্রথম সুলতান সালাউদ্দিনকে পশ্চিমা বিশ্ব চেনে সালাদিন নামে। My master is here. Saladin. Tell my lord Saladin that Jerusalem has come. Assalamu alaikum. Wa alaikum assalam. আইয়ুবী রাজবংশের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন ক্রুসেডারদের বিরুদ্ধে চালিয়েছিল নানা সেনা অভিযান। তার সালতানাতের অধীনে ছিল মিশর, সিরিয়া, উত্তর ইরাক, হেজাজ, ইয়েমেন ও উত্তর আফ্রিকার কিছু অংশ। এতই বিশাল ছিল তার প্রতিপত্তি। শুধু মুসলিম ইতিহাস নয়, শত্রুর কাছেও তিনি ছিলেন সম্মানিত এক বীর। যারা বীর সালাদিন সম্পর্কে নামটি কেবল শুনেছেন কিংবা কিংডম অফ হ্যাভেন দেখা পর্যন্তই যাদের জ্ঞানের সীমা, তাদেরকে আজ এক দারুণ রক্ত গরম করে দেয়া গল্প শোনাব। সালাউদ্দিন, যিনি সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব নামে পরিচিত। সালাউদ্দিন তিরকিতের একটি কুর্দি পরিবারে জন্মগ্রহণ করেন। সালাউদ্দিন মুসুল ও পরে দামেস্কে বেড়ে ওঠেন। তিনি গণিত, আইন, বিজ্ঞানে শিক্ষিত ছিলেন এবং বিশেষত ইসলামের পবিত্র গ্রন্থ পবিত্র আল কুরআন অধ্যয়ন করেছিলেন। ছোটবেলায় তিনি ধর্মীয় বিষয়ে আন্তরিক আগ্রহী ছিলেন, তবে ক্রমান্বয়ে ক্রমবর্ধমান সামরিক বিষয়গুলিতে জড়িয়ে পড়েন। তাকে দামেস্কের আমির নূর আদ-দিন যুদ্ধ এবং রাজনীতির শিক্ষা দিয়েছিলেন। তার বাবা আইয়ুব এবং চাচা শিরকুক ছিলেন ইমাদ আল-দিন জাঙ্গির অধীনে অভিজাত সামরিক নেতা, যিনি সেই সময় উত্তর সিরিয়া শাসন করেছিলেন। সালাদিন তার জন্মের 5 বছর আগে মসুলের শাসক ইমাদউদ্দিন জাঙ্কি এক যুদ্ধে পালিয়ে যাবার সময় টাইগ্রিস নদীর দ্বারা বাধাগ্রস্ত হন। তখন নদীর উল্টো পাশে তিরকিত দুর্গের রক্ষক ছিলেন সালাউদ্দিনের বাবা নাজমুদ্দিন আইয়ুব। আইয়ুব তখন ইমাদউদ্দিনের জন্য ফেরির ব্যবস্থা করেন ও তাকে তিরকিতে আশ্রয় দেন। তাকে আশ্রয় দেওয়ার অপরাধে 1137 সালে আইয়ুব পরিবারকে উত্তর মেসোপটেমিয়ার মিলিটারি গ্রিক গভর্নর বহিষ্কার করেন। যে রাতে তারা তিরকিত ছেড়ে চলে যাচ্ছিলেন, সেই রাতেই জন্ম হয় আমাদের আজকের গল্পের নায়ক ইউসুফ, যাকে বিশ্ব পরে চিনেছে সালাউদ্দিন নামে। তবে উপকারের প্রতিদান পেলেন আইয়ুব। ইমাদউদ্দিন জাঙ্কি তার পরিবারকে মুসলে জায়গা করে দিলেন এবং তাকে বালবেক বা দুর্গের কমান্ডার বানিয়ে দিলেন। তবে ইমাদউদ্দিন মারা যান 1146 সালে। তার ছেলে নুরউদ্দিন তার জায়গা নেন। ততদিনে সালাউদ্দিন বাস করতে শুরু করেছে দামেস্কে। নুরউদ্দিনের অধীনে একজন মিলিটারি কমান্ডার ছিলেন আসাদ আল-দিন। তিনি সালাউদ্দিনের সামরিক ক্যারিয়ার শুরু করিয়ে দেন। তার প্রথম সামরিক অভিযান ছিল মাত্র 26 বছর বয়সে। নুরউদ্দিন আসাদকে পাঠান ফাতিমি খলিফা আল-আদিদের উজির শাওয়ারকে সাহায্য করার জন্য, যিনি ছিলেন মিশর থেকে বিতাড়িত। সেই অভিযানে আসাদ সঙ্গে করে নিয়ে যান সালাউদ্দিনকে। মিশনটি সার্থক হয়েছিল। ঠিক এরপরই যুদ্ধ লেগে যায় ক্রুসেডার ও মিশরীয় যুক্ত বাহিনীর সাথে। যুদ্ধের জায়গাটা ছিল গিজার পশ্চিমে নীল নদের পারে। সে যুদ্ধে সালাউদ্দিন নুরউদ্দিন বাহিনীর ডান পাশে নেতৃত্ব দেন। বলা হয় সালাউদ্দিনের বুদ্ধিতে প্রথমে বাহিনী হেরে যাওয়ার ভান করে প্রস্থান করে এবং এরপর অতর্কিত আক্রমণ করে বিজয় ছিনিয়ে আনে। এই বিজয়কে ইবনে আল আসিরের মতে ইতিহাসের অন্যতম সেরা বিজয় বলা হয়। এরপর সালাউদ্দিন তার বাহিনী নিয়ে আলেকজান্দ্রিয়া শহরে চলে যান
এবং সে শহরের পাহারা দিতে থাকেন। একটু আগে বলা ফাতিমি খলিফা আল আদিদের উজির শাওয়ারের সাথে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব চলছিল আসাদের। ওইদিকে জেরুজালেম রাজ্যের অ্যালামরিক দ্য ফার্স্টের সাথেও শাওয়ার সাহায্য চাইলেন অ্যালামরিকের কাছে, কিন্তু 1169 সালে শাওয়ার নিহত হন গুপ্ত ঘাতকের হাতে। বলা হয় সেটি সালাউদ্দিনই করিয়েছিল। সে বছর আসাদও মারা যান। তখন নুরউদ্দিন আসাদের একজন স্থলাভিষিক্তকে বাছাই করলেও উজির হিসেবে খলিফা আল আদিদ সালাউদ্দিনকেই নিয়োগ দিলেন। সময়টা 26 মার্চ। বিশাল এক ক্রুসেডার আর্মিকে পরাজিত করেন সালাউদ্দিন। ততদিনে কিন্তু আব্বাসীয় সুন্নি খলিফা আল মুস্তানজিরের সাথে ফাতিমি শিয়া খলিফা আল আদিদের দ্বৈরথ তুঙ্গে। সালাউদ্দিন তখন মিশরে নিজের ঘাঁটি শক্ত করেছেন। নিজের আত্মীয়দের উচ্চ পদ দিলেন তিনি। মালিকি ও শাফি মাযহাবের জন্য কলেজ প্রতিষ্ঠা করেন সালাউদ্দিন তার শহরে। 1175 সালের মধ্যে শাসক হোমস বা হামা শহরগুলো দখল করেছিলেন, যার ফলস্বরূপ অন্যান্য জেনগিট প্রধানরা তার বিরুদ্ধে যুদ্ধ করছিল। জেনগিটদের পরাজিত করার পরে আব্বাসীয় রাজবংশের খলিফা আল মুস্তাদি মিশর ও সিরিয়ার সুলতান হিসেবে নিজেকে ঘোষণা করলেন। নতুন সুলতান হিসেবে সালাউদ্দিন জাজিরা নামে পরিচিত অপর মেসোপটেমিয়ার অঞ্চল সহ আরও বেশ কয়েকটি অঞ্চল জয় করলেন। 1177 সালে তিনি মিশরে ফিরে আসেন, সেখানকার রাজকীয় বিষয়গুলো দেখাশোনা করার জন্য। 1179 সালে মার্জ আয়ুনে বিজয় এবং জর্ডান নদীর উপর একটি বড় দুর্গ দখল করা মধ্যপ্রাচ্যকে পশ্চিমাদের কাছ থেকে পুরোপুরি মুক্ত করা সালাউদ্দিনের অভিপ্রায়কে চিত্রায়িত করছিল। এছাড়াও সালাউদ্দিনের জন্য সহায়ক ছিল ন্যায় বিচার ও উদারতার জন্য তার ক্রমবর্ধমান খ্যাতি ও প্রতিদ্বন্দ্বী ধর্ম, বিশেষত খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে ইসলামের রক্ষক হিসেবে সালাউদ্দিনের নিজেকে যত্ন সহকারে গড়ে তোলা ভাবমূর্তি। 1183 সালের মে মাসে আলেপ্পো দখল এবং একটি খুব দরকারি মিশরীয় নৌবহর গঠনের মাধ্যমে সালাউদ্দিনের অবস্থান আরও শক্তিশালী হয়। 1185 সালের মধ্যে সালাউদ্দিন মুসল নিয়ন্ত্রণ করেন এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে তাদের পারস্পরিক শত্রু সেলজুকদের বিরুদ্ধে একটি চুক্তি স্বাক্ষর করেন। তার এই কৌশলের ফলে তিনি তখন ল্যাটিন রাজ্যগুলোতে নিরাপদে যেতে পারতেন এবং নিজের সীমানাও সুরক্ষিত করলেন। উত্তরাধিকার দ্বন্দ্ব এবং জেরুজালেম রাজ্য কে শাসন করবে তা নিয়ে ফ্রাঙ্কোরা বিভ্রান্ত হওয়ায় সালাউদ্দিনের তখনই ধর্মঘট করার সময় চলে এলো। 1187 খ্রিস্টাব্দের 3 জুলাই সালাউদ্দিন সাফরির ঘাঁটি থেকে তিবেরিয়াসের দিকে চলমান ফ্রাঙ্কিশ সেনাবাহিনীকে আক্রমণ করে এবং তাদের অবরুদ্ধ করে। ত্রিপোলির রেমন্ডের স্ত্রী তিবেরিয়াসের অবরুদ্ধ দুর্গে আটকা পড়েছিলেন এবং এটি ফ্রাঙ্কোদের সমাবেশের সিদ্ধান্ত গ্রহণকারী কারণ ছিল। তাৎপর্যপূর্ণভাবে ফ্রাঙ্কোদের গেলিলের জলহীন পাহাড়ের মধ্যে দিয়ে ভ্রমণ করতে হবে। সালাউদ্দিনের প্রাথমিক কৌশল ছিল তার মাউন্টেন তীরন্দাজদের ক্রমাগত শত্রুকে হয়রানি করা, তারপরে দ্রুত পিছে হটানো। দ্বাদশ শতাব্দীর ইতিহাসবিদ ইমাদ আদ-দিন আল ইসফাহানি লিখেছিলেন, তীরগুলি তাদের মধ্যে ডুবে গিয়েছিল, তাদের সিংহগুলিকে হেজ হোগে রূপান্তরিত করেছিল। অবশেষে লাতিন সেনাবাহিনীর লাইনগুলো আরও প্রসারিত হয়ে ওঠে। পিছনে নাইট টেম্পলাররা প্রচণ্ড আক্রমণের মুখোমুখি হয়, তবে রাতে সেনাবাহিনীর শিবির তৈরি করতে সক্ষম হয়। 4 জুলাই সকালে ফ্রাঙ্কোরা প্রায় 10 কিলোমিটার দূরে হ্রদের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সালাউদ্দিন তার লোকদের দিয়ে আশপাশের ঝোপঝাড়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। তাপ এবং ধোঁয়া একইভাবে পশ্চিমাদের তৃষ্ণা আরও বাড়িয়ে তুলল। মধ্যাহ্নে যখন উত্তাপ সর্বাধিকে পৌঁছল, সালাউদ্দিনের তীরন্দাজদের প্রত্যেককে 400 তীর দিয়ে সজ্জিত করা হলো। শত্রুর উপর বিধ্বংসী বোমাবর্ষণ ছেড়ে দেওয়ার আদেশ দেয়া হয়েছিল। ফলস্বরূপ বিভ্রান্তিতে ফ্রাঙ্কিশ পদাতিক বাহিনীর অশ্বারোহীদের চারপাশে তাদের স্বাভাবিক প্রতিরক্ষামূলক অবস্থান ত্যাগ করে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। অবশিষ্ট ফ্রাঙ্কোরা মাউন্ট হ্যাটিনের যমজ চূড়ার ঢালে জড়ো হয়েছিল। চূড়াগুলিকে হর্নস অফ হ্যাটিনও বলা হতো, এমন একটি নাম যা পরে প্রায়শই যুদ্ধে প্রয়োগ করা হয়েছিল। সালাউদ্দিন ও তার দেহরক্ষীকে সরাসরি লক্ষ্য করে দুটি শেষ ও মরিয়া অভিযান ব্যর্থ হয় এবং মুসলমানরা বিজয়ের পথে এগিয়ে যায়। এর কিছুদিন পরে সালাউদ্দিন একটি বিখ্যাত বিজয় অর্জনের পাশাপাশি যুদ্ধের পরে গায়ের রাজকীয় তাঁবু থেকে বন্দি ট্রু ক্রস পবিত্র ধ্বংসাবশেষের অতিরিক্ত বোনাস পেয়েছিলেন। এই ধরনের মূল্যবান আধ্যাত্মিক হারানো ফ্রাঙ্ক এবং সাধারণভাবে পশ্চিম ইউরোপের জন্য একটি সত্যিকারের আঘাত ছিল।
সালাউদ্দিন হ্যাটিনে একটি গম্বুজযুক্ত বিল্ডিং নির্মাণ করে সাফল্য উদযাপন করছিলেন, যার ভিত্তি আজও দৃশ্যমান। সালাউদ্দিন বীরত্ব এবং সম্মানের অনুভূতি মেনে চলেছিলেন, যা ক্রুসেডার নাইটদের তার প্রতি ভালো লাগার আবেদন করেছিল। সালাউদ্দিন যুদ্ধবন্দীদের হত্যা করতে পারতেন, যেখানে যুদ্ধের শর্ত নির্ধারিত ছিল, তবে একই সময় তিনি বন্দী এবং বেসামরিক নাগরিকদের নিরাপদ চলাচলের অনুমতি দেন। ক্রুসেডাররা যারা পবিত্র ভূমিতে এসেছিলেন তারা আরবদের খারাপ মানুষ বলেই প্রচারণার ভিত্তিতে বড় করা হয়েছিল। সালাউদ্দিনের আচরণের সাথে মিলিত হওয়ার পরে তারা হয়তো অবাক হয়েছিল যে বাস্তবতা ইউরোপের বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গির চাইতে আলাদা ছিল। দ্য গ্রেটেস্ট ব্যাটল আর দোজ ফাইট উইদিন আওয়ার ওন সোল। আজ বিভিন্ন বইয়ের পেছনে ঘুরতে থাকা এই উক্তিটি কিন্তু সালাউদ্দিনের। আজ বিশ্বের বিভিন্ন যুদ্ধে যেই অবিচার করা হচ্ছে তাদের উদ্দেশ্যে সালাউদ্দিনের সেই বিখ্যাত লাইনটি বলে আজ বিদায় নেব। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, যতই বড় যুদ্ধ হোক না কেন, অসহায় একজন মানুষের গায়ে যেন ফুলের কাঁটার আঁচড়ও না পড়ে। মনে রাখবে, প্রত্যেকটা অসহায় নির্দোষ লোক আমাদের লোক।